আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এসএসসি অথবা দাখিল 2028 ব্যাচ। আশা করি আপনারা সবাই অনেক সুস্থ আছেন, অনেক ভালো আছেন। তো আমার ক্লাস আজকে যেটা নিয়ে আপনাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে কিন্তু এই গতি নামক যে অধ্যায়টা, এই গতি নামক অধ্যায়টা আমরা সম্পূর্ণ শেষ করছি। লেকচার 1, 2, 3 মানে 3টা ক্লাসের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ অধ্যায়টা কাভার করছি আর কি। তো আজকে হচ্ছে এই 3টা ক্লাসের আজকে সামারি, মানে আমি সামারি করব। এই ক্লাসগুলো আমি প্রত্যেকটা টপিক আজকে আমরা আলোচনা করব, একদম মানে শুরু থেকে অধ্যায়ের একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এন্ডিং পয়েন্ট পর্যন্ত যা আছে সকল টপিক যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই সকল সম্পূর্ণ অধ্যায়টা আমরা সামারি করব আজকে। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর ম্যারাথন ক্লাস। এই অধ্যায়টা মানে যারা 3টা ক্লাস করছেন অলরেডি তারা এই ক্লাসটা করবেন, আর যারা করেন নাই মানে আমার ওই ক্লাসগুলো করা হয় নাই আপনাদের, তার আগে ওই ক্লাসগুলো আগে করবেন। ওই ক্লাসগুলো 3টা করে এরপর হচ্ছে এই সামারি ক্লাসটা করবেন। আর এরপরে আরো 2টা ক্লাস আমি দিব এই অধ্যায়ের উপর। সেটা হচ্ছে একটা এমসিকিউ সলভ ক্লাস আর একটা হচ্ছে সিকিউ সলভ ক্লাস। এই অধ্যায়ের পর আরো 2টা ক্লাস দিব এটার পরে। তাহলে আমাদের মোট 6টা ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা আমাদের একদম পরিপূর্ণভাবে কি হবে, শেষ হবে। এরপর হচ্ছে আমরা সামনের সপ্তাহে আমরা আবার বল যে অধ্যায়টা ওইটা আমরা শুরু করতে পারবো। তো দেখেন আমাদের যে গতি নামক অধ্যায়টা, এই গতি নামক এই অধ্যায়টা আসলে বেশ কিছু ফর্মুলা যেগুলো আমাদের একদম যেগুলো অনেক কিছুই আছে যেগুলো আমাদের না বলেও চলে, তারপরে আমি একটু বলি। প্রথমে হচ্ছে স্থিতি এবং গতি, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক ছিল। আমি সম্পূর্ণ অধ্যায় কিন্তু আজকে আলোচনা করব, ধৈর্য সহকারে সবাই দেখবেন। আশা করি অনেক কিছু আজকে জানতে পারবেন। তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তার মধ্যে কোনোটি স্থির আবার কোনোটি গতিশীল। অর্থাৎ আমি আপনাদেরকে একদম সামারি করে বলি, আমাদের চারপাশে যদি যা কিছু আমরা দেখতে পারতাছি সবকিছুই যে কোনো 2টা অবস্থায় থাকবে, মানে 2টার যে কোনো একটা অবস্থায় থাকবে। হয়তো স্থির অবস্থায় আছে, নয় গতিশীল অবস্থায় আছে। হয়তো স্থির অবস্থায় আছে, না হয় গতিশীল অবস্থায় আছে। কিন্তু আবার একটা জিনিস হঠাৎ যদি একটু নাড়া দেয় তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা নাড়া দিচ্ছে, মানে এটা একটু গতিশীল হয়েছে। কিন্তু আসলে যে একটু নাড়া দিল এটাই আসলে একটা বলা যাবে না যে আসলে এটা গতিশীল। গতিশীল কিনা এটা বোঝার জন্য আমাদের একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। মানে পদার্থবিজ্ঞানের ভাষায় গতি বলতে একটা এটা নির্দিষ্ট একটা অর্থ আছে, সেই অর্থটা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এভাবে নড়তে আছে, কিন্তু এটা কি কোনো স্থান পরিবর্তন করছে? স্থান পরিবর্তন করে নাই। যখন আমি এখান থেকে এটা নিয়ে আমি এখানে নিয়ে আসলাম তখন এটা গতি প্রয়োগ করে এখানে আসছে, কারণ এখানে স্থান পরিবর্তন করছে। আবার যখন এখান থেকে আমি নিয়ে দরজের লেখা শেষ, এখন আমি আবার এই করে আমি রেখা দিলাম, টেবিলের উপর রেখা দিলাম। তাহলে এখানে ছিল, পরবর্তীতে আমি এখানে রাখলাম, এখন আমার এটা গতি প্রয়োগ করে এখানে আসছে, এটা হচ্ছে আমাদের গতি। কিন্তু আমি যখন এখানে আমি কলমটা ধরে এরকম ঘষাঘষি করতেছি, দেখেন একটা জায়গায় কিন্তু বিন্দুটা হয়েছে। এটা কি অন্য কোনো জায়গায় মানে একটু অন্য জায়গাটা স্থানান্তর হয়েছিল? এতক্ষণ হয়েছিল না, বাট এখান থেকে যখন আমি এখানে আনলাম তখন এটা আমার স্থান পরিবর্তন করছে। তো একটু নড়া দিলে যে এটা গতিশীল বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে তার স্থানটার পরিবর্তন করতে হবে। আচ্ছা, গতি গেল। আর স্থান যে কথাটা, আবার স্থানটারও আবার একটা সুনির্দিষ্ট অর্থ আছে, সেই জিনিসটা আপনাদেরকে আমি এখন একটু বলি। এই যে অবস্থান বা স্থান, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। কি সেটা? এটা হচ্ছে আমাদের, যদি বলি যে আপনার স্কুলটা কোথায়, আপনার স্কুলটা কোথায়, এটা একটা, এটার অবস্থানটা কোথায়, এটা আমাদের বোঝার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা বলবো যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি
থেকে 5 কিলোমিটার দূরে, অথবা ধরেন যে আপনার একজন ফ্রেন্ড আপনার বাসা চিনে, তাহলে আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে, এতটুকু আপনি বলতে পারবেন। কিন্তু এতটুকু বললে সে কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ তার স্কুল থেকে মানে তার ইউনিভার্সিটি থেকে তার বাসাটা এতটুকু দূরে, বা তার বাসা থেকে তার ইউনিভার্সিটিটা এতটুকু দূরে, বা অমুক জায়গায় মানে একটা পয়েন্ট আর কি দিল। সে কেন বুঝতে পারবে না? কারণ ওই 3 কিলোমিটার কি আমি আসলে পশ্চিম দিকে যাব, না উত্তর দিকে যাব, না দক্ষিণ দিকে যাব, না পূর্ব দিকে যাব, এরকম একটা কনফিউশন তখন তার মাথায় কাজ করবে। তখন সে চাবে যে তারকে আরেকটু জিজ্ঞাসা করার জন্য যে হ্যাঁ তোমার বাসা থেকে যে 3 কিলোমিটার দূরে, এটা কোন দিকে 3 কিলোমিটার দূরে। যখন আমি বলবো যে আমার যে বাসা আছে, আমার বাসা থেকে উত্তর দিকে 3 কিলোমিটার দূরে, তখন সে কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবে। তো এটাই এখানে একটু বর্ণনা করা হয়েছে। তাহলে আমি যে বিন্দুকে কেন্দ্র করে আমার অপর একটা বিন্দুর আমি অবস্থান নির্ণয় করলাম, আমার বাসা থেকে পশ্চিম দিকে 3 কিলোমিটার দূরে, তাহলে আমার বাসাটাকে কেন্দ্র করে আমি অন্য একটা জিনিসের অবস্থান নির্ণয় করলাম, অন্য একটা জায়গার আমি অবস্থান নির্ধারণ করলাম। এখন এই যে আমার বাসা, এই বাসাটাকে বলা হয় মূল বিন্দু। এই বাসাটাই হচ্ছে আমাদের কি মূল বিন্দু, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু কথাটা এখানে আছে, এই জিনিসটা আপনাদেরকে আমি একটু ধারণা দিয়ে দিলাম। যদিও এই ম্যারাথন ক্লাসে এগুলো আলোচনা করা ঠিক না, আমাদের শুধু কিছু ম্যাথ করে দেওয়া উচিত, বা আর সামনে আরো ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক আছে, ওইগুলো একটু আলোচনা করব, ওইগুলো একটু সময় নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে বিভিন্ন প্রকার গতি ছিল আমাদের। বিভিন্ন প্রকার গতি মানে হচ্ছে সরল রৈখিক গতি। অর্থাৎ আমরা যদি একটা সরল রেখা করি, একটা সরল রেখা, তাহলে এই রেখা বরাবর যাবে, মানে এই দিক বরাবর যাইতেছে, একটু কোনো দিকে যে উপর দিকে যাবো না অথবা নিচের দিকে যাবো না, সরাসরি এই রেখা বরাবর চলতেছে, মানে একটা সরল রেখা বরাবর একটা কিছু চলতেছে। একটা সরল রেখা বরাবর যদি একটা কিছু চলে, তাহলে ওইটার যে গতি হবে ওইটাকে হবে সরল রৈখিক গতি। আশা করি সরল রৈখিক আপনারা বুঝতে পারছেন, যে একদম সরল রেখা, দেখেন কথার মধ্যেই আছে, একটা সরল রেখা বরাবর যদি চলে ওইটাকে বলা হয় সরল রৈখিক গতি। এরপর যে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে, একটা বস্তু কি করতেছে, বারবার ঘুরতেছে। যেমন এখানে হচ্ছে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। এখানে আপনাকে উদাহরণ দিছে বৈদ্যুতিক পাখা। এই যে বৈদ্যুতিক আমরা পাখা যেটা ইউজ করি খাটের উপর বা বিভিন্ন কিছুর উপর আমরা ইউজ করি, এরপর হচ্ছে ঘড়ির কাঁটা, এগুলো ঘূর্ণন গতির উদাহরণ হলেও একটা চমকপ্রদ একটা উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ। আকাশের চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে, দেখেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে আকাশের চাঁদ যেটা আছে সেটা কিন্তু পৃথিবী থেকে সবসময় একই পরিমাণ দূরত্বে আছে, এবং এই চাঁদ কি করতেছে, পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে সে ঘুরতেছে। একটা পৃথিবীর যে একটা পয়েন্ট, এই পয়েন্টকে কেন্দ্র করে ওইটা সমান দূরত্বে থেকে সবসময় একই বরাবর কি করতেছে, ঘুরতেছে। এই যে ঘূর্ণনটা, এই বলা হয় এটা ঘূর্ণন গতি। এরপর যে চলন গতি, চলন গতি হইতেছে এই যে এরকম ভাবে চলাচল করতেছিল, এইভাবে চলাচল করবে, কিন্তু একদম সরল রেখা বরাবর যাবে না। ধরেন এই গতিটা হচ্ছে যে এরকম গেল, আবার এই যে এরকম গেল, আবার এই যে এরকম যাইতে পারে, এরকম একটু ঢালু হবে, বা একটু উপরে একটু নিচে, বা রাস্তার একটু এপারে গেল আবার একটু ওপারে গেল, মানে যে অনেকজনে যে হোন্ডা নিয়ে যায়, রাস্তাতে যেমন হোন্ডা নিয়ে যায়, ওরা যে এইবারে ক্যাক দেয় বলে একটা, এই যে এরকম অনেক কাজ চিট করতে 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 যায়। ওই যে গতিটা, এই গতিটাকে বলা হয় চলন গতি। সে চলে গেছে, তার কিন্তু চলাচল সে করতেছে, তার চলন হইতেছে, বা চলনটা একদম একটা সরল রেখা বরাবর হচ্ছে না, এটাকে বলা হয় চলন গতি। এই যেখানে বিমানের একটা উদাহরণ দিছে, মানে যে কোনো বিমান তার আগের তার এন্ডিং পয়েন্ট যদি এক না হয়, এন্ডিং পয়েন্ট এক না হলে, দেখেন এন্ডিং পয়েন্ট এবং 0 পয়েন্ট এগুলো কিন্তু সেম হচ্ছে না, এই কারণে এটা হচ্ছে না। কিন্তু
এটা একটা রেখা বরাবর সে চলতেছে। এই জিনিসগুলো যে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা ওইটার যে পরিপূর্ণ একটা অবস্থান সকল কিছু মিলে হচ্ছে একদিকে যাবে। এটা হচ্ছে আমাদের ত্বরণ গতি ছিল। এরপর হচ্ছে আমাদের আরেকটা গতি ছিল হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটাকে আমাদের কি ছিল? পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে। এটা ছিল আমাদের হচ্ছে বৃত্তাকার ফ্যানের পাখা। এটা আমাদের ঘূর্ণন গতিও হয়, আবার হচ্ছে পর্যায়বৃত্ত গতিও হয়। আর বিশেষ করে খুব বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা দেওয়াল ঘড়ি। আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে একটা দেওয়াল ঘড়ি যদি আমি অঙ্কন করি, দেখেন এই জায়গায় সাপোজ আমার 3, তাহলে এখানে এই সেকেন্ডের কাঁটাটা প্রতি 1 মিনিট পর পর, মানে একটা নির্দিষ্ট একটা সময় 1 মিনিট, এই সময়টা পর পর সে 3 যে পয়েন্টটা এটা সে অতিক্রম করতেছে। একটা নির্দিষ্ট সময় পর পর ওই নির্দিষ্ট বিন্দুটা সে অতিক্রম করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? পর্যায়বৃত্ত গতি হবে। কিন্তু এখানে যখন আমরা আবার সরল স্পন্দন গতি যখন যাব, সরল স্পন্দন গতি হচ্ছে আমাদের ওই পর্যায় গতির মতো একটা কিছু, যে একটা নির্দিষ্ট সময় পর পর সে কি করবে? একটা নির্দিষ্ট বিন্দু সে অতিক্রম করবে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ছিল হচ্ছে সরল স্পন্দন গতি বলে একটা নির্দিষ্ট বিন্দু দুই পাশে বস্তুটি সঞ্চিত হয়, এটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয়। তার মানে ধীরে ধীরে সর্বপ্রথমে সে স্থির ছিল, কিছুক্ষণ পর সে আরেকটু গতিশীল হবে, কিছুক্ষণ পর আরেকটু গতিশীল হবে। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এটা আর হবে না। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে ছিল এটা একবার যতটুকু স্পিড নিয়ে এটা শুরু হয়েছে সবসময় ওই স্পিডেই চলবে। এই ছিল আমাদের পার্থক্য। তাহলে 5 প্রকার গতি আমরা শিখছিলাম। এরপর ছিল আমাদের স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার রাশি আমাদের কোনটা ছিল? যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়েছিল, কোনো দিকের প্রয়োজন হয় নাই। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, ওইটাকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশি আমার যেখানে উদাহরণ দেওয়া আছে, আচ্ছা দেখি এখানে বেশ কিছু উদাহরণ কিন্তু দেওয়া থাকা উচিত। আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। দেখি, আনন্দ কিংবা দুঃখ রাশি নয়, কিন্তু তাপমাত্রা রাশি। তার কারণ আনন্দ কিংবা দুঃখ মেপে একটা মান দেওয়া যায় না, কিন্তু তাপমাত্রা মেপে মান দেওয়া সম্ভব। অর্থাৎ যেটা আমরা পরিমাপ করতে পারতেছি, যেমন এখানে বলছে কি যে আমাদের দুঃখ, কষ্ট, অভিমান এগুলা কোনোদিন পরিমাপ করা যায় না, এগুলাকে কোনো মান দেওয়া যায় না যে এত মানে। যেমন আমার একটা ওজন যদি হয় তাহলে এটা কত কেজি বা এটার ভর কত, সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। অথবা যেটা দৈর্ঘ্য কতটুকু এটা আমরা পরিমাপ করতে পারবো। বা একটা সময় অনেক কিছু আছে যেগুলো পরিমাপ করা যায়, কিন্তু দুঃখ, কষ্ট, অভিমান এরকম আমরা যেটা আতর ইউজ করি, এরকম বিভিন্ন কিছু আছে যেগুলা আসলে গ্রানটা কতটুকু এটা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা। এরকম অনেক কিছু আছে আমরা পরিমাপ করতে পারবো না। যেগুলা হচ্ছে আমরা পরিমাপ করতে পারবো না সেগুলা রাশি না, যেগুলো আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে রাশি। এই রাশিগুলোর মধ্যে যে রাশি আবার দুই ধরনের। একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে দুই প্রকার, মানে বিভিন্ন কিছু ভেদের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার হয় অনেক কিছু। তো আমাদের হচ্ছে দিকের উপর ভিত্তি করে দুই প্রকার, সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর। আরেকটা কি ওই যে আরেকটা ছিল যে আমার এরকম মৌলিক, যৌগিক, অর্থাৎ গঠনের উপর ভিত্তি করে আমাদের দুই প্রকার এরকম হতে পারে। মানে গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার, মৌলিক, যৌগিক। আর একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে দুই প্রকার, স্কেলার এবং ভেক্টর। স্কেলার মানে হচ্ছে দিক থাকবে না, স্কেলার মানে কি দিক নাই, অর্থাৎ শুধু মান দ্বারা প্রকাশ করতে পারবো। যেমন এটা কত মিটার, অর্থাৎ আমরা দৈর্ঘ্য আমরা বলতে পারি যে এটা কয় মিটার, বা তার ভর কত, বা এখন কয়টা বাজে, এই বিষয়গুলো আমরা শুধু মান দ্বারা প্রকাশ করতে পারি, কোনো দিকের প্রয়োজন হয় না। এইগুলাকে বলা হয় স্কেলার।
আর যেটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় ওইটাকে বলা হয় ভেক্টর। ভেক্টর যেমন এই যে বলছিলাম বেগ, তার বেগ কত, এটা হচ্ছে একটা ভেক্টর। এরপর হচ্ছে আমাদের সরণ, সরণ হচ্ছে একটা ভেক্টর। এরপর ত্বরণ, ত্বরণ একটা ভেক্টর। তো এরকম আমাদের বিষয়গুলো ছিল। এখন অবস্থান ছিল, অবস্থান হচ্ছে ভেক্টর। আর এই যে রাশিগুলা, এই রাশিকে মানে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের কিছু সিম্বল ছিল। যেমন হচ্ছে এ যদি একটা ভেক্টর হয়, এটাকে প্রকাশ করার জন্য আমরা উপরে একটা তীরের মতো চিহ্ন দিতে পারি, অথবা আমরা নিচে একটা চিহ্ন দিতে পারি, অথবা এটাকে আমরা একটু বোল্ড করে লিখতে পারি। এরকম আমাদের বেশ কিছু ছিল। তাহলে আমরা উপরে একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, তীরের মতো চিহ্ন, অথবা নিচে একটা দাগ অথবা বোল্ড আকারে লিখতে পারি। তো এরকম নিচে দাগ বলতে কিন্তু এটা আবার আন্ডারলাইন বোঝায় না। আন্ডারলাইন থাকলে কিন্তু আমি আন্ডারলাইনই বলতাম। এটা আসলে একটা অন্যরকম একটা চিহ্ন। আন্ডারলাইন এক জিনিস, আর নিচে যে আমি দাগ দিচ্ছি এটা হচ্ছে আমার আরেক জিনিস। তাহলে বোল্ড আকারে লেখা হয়, তীর চিহ্ন দ্বারা, এরকম বিভিন্ন প্রতীক দ্বারা আমাদের এই ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। আর ভেক্টর রাশি কি কি, স্কেলার রাশি কি কি, সেগুলো আপনাদেরকে আমি বলছি। এবার হচ্ছে আমি যাব খুবই খুবই সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ, এটা আমি আপনাদেরকে যে উদাহরণটা দিছিলাম, সাপোজ এখানে আপনার বাসা আর এখানে হচ্ছে আপনার স্কুল। এখন আপনি সরাসরিও যাইতে পারেন, অথবা বিভিন্ন দিক দিয়ে আপনি ঘুরেও যাইতে পারেন, কিন্তু আপনার এ বিন্দুতে আসছে আপনার বাসা, বিপরীতে হয়েছে আপনার স্কুল। তাহলে আপনি সরাসরিও যাইতে পারেন, অথবা আপনি একটু যে ঘুরাও যাইতে পারেন। এরকম বিভিন্ন ভাবে কিন্তু আপনি যাইতে পারেন। তাহলে একদম সরাসরি যাওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের কি, সরণ। মানে একদম সরাসরি, এটা হচ্ছে আমাদের সরণ। আর হচ্ছে এই সরণ কখনো পরিবর্তন হয় না, এটা ছিল সরণ ছিল হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। আর আমি যখন এই যে এই দিক দিয়ে গেলাম, তখন আমার যতটুকু সময় লাগবে, যখন এই যে আঁকা বাঁকা পথ দিয়ে যাব, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাইতে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে বেশ কিছু মানে পথ থাকে, যে আমরা এই পথ দিয়ে যেতে পারি, ওই পথ দিয়ে যেতে পারি, বিভিন্ন জায়গায় দিয়ে যাইতে পারি। তো আমরা বিভিন্ন সময় আমরা যখন একটু আমাদের একটু তাড়াহুড়া বা একটু সময় কম আছে হাতে, তখন আমরা যে দিক দিয়ে একটু কাজ হবে সেই দিক দিয়ে আমরা যাই, মানে ওইখানের দিক দিয়ে গেলে কি হবো, সময়টা কম লাগবো। তাহলে দূরত্ব মানে ওটা হচ্ছে আমাদের কতটুকু সময় আসলে লাগতেছে, এগুলো আসলে অনেক সময় বিভিন্ন সময় আমাদের কি হয়, বিভিন্ন পরিমাণ সময় লাগে, বা তখন আমাদের দূরত্বটাও কি হয়, চেঞ্জ হয়। কিন্তু দূরত্ব যেহেতু পরিবর্তনশীল, দূরত্ব আমাদের পরিবর্তনশীল, কিন্তু সরণ আমাদের অপরিবর্তনশীল। এই বিষয়গুলো ছিল। এরপর হচ্ছে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম, দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম। আর এগুলার প্রত্যেকটার একক হচ্ছে আমাদের মিটার, মাত্রা হচ্ছে এল। এগুলো দ্বারা আমরা প্রকাশ করতাম। তাহলে সরণকে হচ্ছে আমরা এস দ্বারা, দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতাম। এগুলার প্রত্যেকটার একক হচ্ছে আমাদের মিটার, মাত্রা হচ্ছে এল, এগুলা ছিল। আর দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার, আর সরণ হচ্ছে আমাদের ভেক্টর। আর এগুলোর মানে কি, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আমাদের দূরত্ব, সরণ এগুলো আমাদের গেল। এরপর হচ্ছে আমাদের বেগ এবং দ্রুতি। এই বিষয়টা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে বেগ এবং দ্রুতি এই জিনিসটা, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমি কতটুকু সরণ অতিক্রম করতেছি, প্রতি সেকেন্ডে আমি কতটুকু সরণ অতিক্রম করতেছি, এটাকে বলা হবে বেগ। মানে মানে এত নির্দিষ্ট সময় আমি এক সেকেন্ডে কতটুকু আমি সরলাম আর কি। ওই কোন আমি সরে গেছি, সরে যাওয়া আর কি সরণ। সরণ মানে সরে যাওয়া। তাহলে আমি কতটুকু সরে যাচ্ছি, এক সেকেন্ড আমি কতটুকু সরে গেলাম, 2 মিনিট, 2 সেকেন্ড আমি কতটুকু সরে গেলাম। তাহলে 2 সেকেন্ডে সাপোজ আমি 3 মিটার সরছি। কত মিটার? 3 মিটার। কত সেকেন্ডে? 2। তাহলে কতটুকু সরছি আর কতক্ষণ সময় সরছি, আমার বেগটা কত হবে? 1.5। এটা হবে আমাদের বেগ।
আর বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। এই ছিল আমাদের বেগ সংক্রান্ত। আর প্রতি সেকেন্ডে আমার কতটুকু আমি দূরত্ব অতিক্রম করতেছি, প্রতি সেকেন্ডে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি, এই বিষয়টাকে বলা হয় আমাদের দ্রুতি। দূরত্ব মানে আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছি, এই বিষয়টাকে বলা হয় দ্রুতি। সাপোজ আমি 5 সেকেন্ডে আমি কি করলাম, 7 মিটার দূরত্ব আমি অতিক্রম করলাম, তো 7/5 এটা হচ্ছে আমাদের কি, এটা হবে আমাদের দূরত্ব। তার মানে 5 সেকেন্ডে 7 মিটার অথবা 70 মিটার আমি অতিক্রম করছি। যাই হোক, এরকম হতে পারে। তাহলে দেখেন এটা হয় আমাদের 14। আর এই যে আমাদের দ্রুতি, দ্রুতি বলেন বা বেগ বলেন যাই বলেন না কেন, দুইটার একক কি ছিল আমাদের, মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। এগুলা এলটি ইনভার্স, আরে একটু মিস্টেক হয়েছে, ইনভার্স 2 হবে না, ইনভার্স 1, ইনভার্স 1, ইনভার্স 1 হবে। তাহলে মিটার পার সেকেন্ড এলটি ইনভার্স 1। যাই হোক, এই বিষয়গুলা আর এখানে আমাদের 1 না দিলেও চলবে, এগুলা ছিল। আর দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, বেগ ছিল আমাদের ভেক্টর রাশি। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় নিলাম। এরপর হচ্ছে আমরা যাব ত্বরণ মন্দন, এই বিষয়গুলো আমরা এখন একটু দেখব। এই ম্যারাথন ক্লাস যেখানে আমি সম্পূর্ণ অধ্যায়টা খুব সুন্দরভাবে আলোচনা করতেছি, আমি আগে সম্পূর্ণ মানে অধ্যায়টা যে কয়টা ক্লাস লাগে সেটা আমি নিব। এরপর হচ্ছে আমি এরকম ম্যারাথন ক্লাস প্রত্যেকটি বইয়ের, মানে ফিজিক্সও যে কাজটাই করতেছি, ম্যাথেও সেম কাজটাই করব, এরপর হচ্ছে জেনারেল ম্যাথেও সেম কাজটাই করব, এবং একটা করে এমসিকিউ দিব, একটা করে সৃজনশীল ক্লাস দিব। এরপর হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের উপর একটি করে পরীক্ষা নিব। এমসিকিউ এবং সৃজনশীল মিলে 25টা করে এমসিকিউ, 8টা করে সৃজনশীল, যে কোনো 5টা দিতে হবে। এইভাবে আমি সাজাইছি ক্লাসগুলা, পরীক্ষাগুলোও আমি এইভাবেই সাজাইছি। আমাদের সবকিছু তৈরি করা আছে, আপনারা শুধু দিবেন। আমার 25টা এমসিকিউ আমি কোনটা কোনটা দিব, সৃজনশীল আমি কোন 8টা দিব, যার মধ্যে থেকে 5টা দিতে হবে, সব কিছু আমার রেডি করা। এবং সৃজনশীল এমসিকিউ এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য যারা আমাদের গ্রুপে অ্যাড হবেন, আমাদের গ্রুপে কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায় শেষ করার পর আমি সাজেশন কোথায় দিব, সাজেশন আমি গ্রুপে দিব, সাজেশন আমি গ্রুপে দিব। পরীক্ষার যত লিংক আছে, পরীক্ষার লিংক, এমসিকিউ পরীক্ষার লিংক, সিকিউ ক্লাসের পরীক্ষার লিংক, এই সকল কিছু আপনারা গ্রুপে পাবেন। যারা গ্রুপে অ্যাড হবেন না তারা কিন্তু সবকিছু মিস করবেন। ওই অতটুকু আশা করেন না যে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এখান থেকে আপনারা করবেন, এতটুকু আমি দেব না। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের বেগ কি ছিল, বেগ হচ্ছে সরণ ভাগ সময়, আর দ্রুতি ছিল আমাদের অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এই বিষয়গুলো আমাদের ছিল। এখন আমরা ত্বরণ মন্দন এগুলো জানবো। সময়ের সাথে মানে বেগ, প্রথম সেকেন্ডে যতটুকু বেগে সে চলাচল করছে, মানে একটা বস্তু যখন, একটা গাড়ি যখন একদম স্থির অবস্থায় থাকে, তখন সে যখন চলতে শুরু করে হঠাৎ, তখন সে প্রথম সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, দ্বিতীয় সেকেন্ডে তার থেকে একটু বেশি পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে, তৃতীয় সেকেন্ডে সে আর একটু দূরত্ব সে অতিক্রম করবে। এরকম প্রথম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সে হচ্ছে বেগটা তার বাড়তে থাকে। এই যে ঘটনাটা, বেগ বৃদ্ধির যে ঘটনাটা, সে প্রতি সেকেন্ডে সে কতটুকু করে আসলে বেগটা বাড়াইতেছে, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে ত্বরণ। ত্বরণ জিনিসটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, প্রতি সেকেন্ডে সে কতটুকু করে বেগ বাড়াইতেছে, এই বিষয়টাকে বলা হয় ত্বরণ। ত্বরণকে আমাদের এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। তাহলে আমি একটু লিখি যে আমাদের হচ্ছে ত্বরণ, ত্বরণ জিনিসটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ত্বরণ হচ্ছে কোন ধরনের রাশি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এটার একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। আর এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয় ত্বরণকে। এটা ভেক্টর রাশি, একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2।
এই বিষয়গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপর ছিল আমাদের মন্দন। এটা মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত। এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। এটা কখন ঘটে? যখন হচ্ছে গাড়িটা যে চলাচল করতেছে এক সময় তার ইঞ্জিন পয়েন্টে যখন চলে যায় তখন সে গাড়িটা ব্রেক করে, মানে তখন বেগ আসতেছে ওই গাড়িটার কি হতে থাকে, কমতে থাকে। একদম সর্বশেষ কি হয়ে যায়, সে একদম থামা যায়, মানে তার শেষ বেগটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে সে তখন কতটুকু করে বেগ মানে হ্রাস করতেছে, কমাইতেছে। এই বেগ হ্রাসের প্রতি সেকেন্ডে কতটুকু করে হ্রাস করতেছে, এই পরিমাণটাকে বলা হয় সরণ। এটাকে বলা হয় মন্দন। এই মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই মন্দন হচ্ছে আমাদের একটা, এটা কোন ধরনের রাশি? এটাও আমাদের ভেক্টর রাশি। মন্দন আমাদের কোন ধরনের রাশি? মন্দন আমাদের একটা ভেক্টর রাশি। ত্বরণ এবং মন্দন দুইটাই ভেক্টর রাশি। মাত্রা হচ্ছে আমাদের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হচ্ছে LT ইনভার্স 2। এই বিষয়গুলো আমাদের ছিল, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্যারামিটার এবং বিভিন্ন সূত্র। প্যারামিটার এবং বিভিন্ন সূত্র আমাদের ছিল, সেই সূত্রগুলো আপনাদের আমি নোট করে দেব একটা ক্লাসের মাধ্যমে। সকল কিছু দেখেন, এরকম ক্লাস আপনি খুব কমই পাবেন যে একটা ক্লাসের মাধ্যমে এরকম সম্পূর্ণ একটি অধ্যায় এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া বা সবকিছু আলোচনা করা, এতটুকু কেউ করবে না। আমি সব ক্লাসগুলো নিচ্ছি তিনটা ক্লাসের মাধ্যমে যতটুকু কভার করা যায় আমি করছি, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত। এখন হচ্ছে রিভিশন ক্লাস দিতেছি, যখন এমসিকিউ ক্লাস দিব, সৃজনশীল ক্লাস দিব, পরীক্ষা নিব। এরপর হচ্ছে আবার এইভাবে আমরা আগায় মোট 14টা অধ্যায় আমরা এই নবম শ্রেণী, মানে নবম শ্রেণীতে যে আমরা থাকবেন, নবম শ্রেণীতে আপনাদের আমি 14টা অধ্যায় একদম শেষ করে দিব। নবম শ্রেণীতে আমি কি করব, 14টি অধ্যায় একদম পানি করে দিব। হায়ার ম্যাথেও 14টি অধ্যায় আমি কভার করে দিব। এরপর হচ্ছে ম্যাথেও আমি 17টা অধ্যায় কভার করে দিব। একটা কিচ্ছু বাদ রাখবো না, কিচ্ছুই বাদ রাখবো না নবম শ্রেণী পার হওয়ার। নবম শ্রেণী থেকে আপনি যখন নিউটনে উঠবেন, নিউটনে আপনি উঠে শুধু রিভিশন দিবেন। ওই টাইমে খালি কি আপনার কাজই হচ্ছে খালি রিভিশন দেওয়া। ওই টাইমে কাজই থাকবে হচ্ছে আপনার রিভিশন দেওয়া। ওই টাইমে আর কোনো কিছু পড়ার দরকার হবে না, নতুন কিছু পড়ার প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের গতির বিভিন্ন প্যারামিটার ছিল। প্যারামিটার গুলা কি ছিল? যেমন হচ্ছে এখানে যেমন আদি বেগ ছিল। আদি মানে হচ্ছে শুরু, তাহলে শুরুর বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় অথবা ভি নট দ্বারা প্রকাশ করা হয়, তবে এটা অতটা গ্রহণযোগ্য হবে না। এরপর ছিল আমাদের শেষ বেগ। শেষ বেগ আমাদের হচ্ছে ভি। এরপর হচ্ছে আমাদের সরণ। সরণ হচ্ছে এস। এরপর হচ্ছে ত্বরণ এ। এরপর হচ্ছে সময় টি। আর এগুলোর যে একক গুলা খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি এগুলোর একক কিন্তু সবগুলো লিখাই দিছি। যেমন বেগ, এগুলো আর দিয়ে একটা বেগ কিন্তু নির্দেশ করতেছে। বেগ মানে কি মিটার পার সেকেন্ড। শেষ বেগের একক কি হবে, মিটার পার সেকেন্ড। সরণের একক মিটার পার মিটার। আর হচ্ছে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। সময়ের একক হচ্ছে সেকেন্ড। আর এগুলোর মাত্রাও আমাদের ইম্পর্টেন্ট। তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কোনটার একক কি, কোনটার মাত্রা কি, এবং কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এবং সাথে কোনটা কোন ধরনের রাশি, এটাও খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলার মধ্যে একটার সাথে আরেকটার সম্পর্ক, একটার সাথে আরেকটা কিছু সম্পর্ক ছিল। সেই সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হবে। এই সম্পর্কগুলোর পর আমরা লাস্ট টপিক আমরা যাইতে পারবো, সেটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সূত্র। ওটাও কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয়। সবকিছু মানে এই অধ্যায়ে যত কিছু আছে সবকিছু একটা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দিতেছি। তাহলে এই প্যারামিটার গুলোর মধ্যে একটা সম্পর্ক ছিল হচ্ছে v ইকুয়াল u প্লাস at। এখান থেকে আসে হচ্ছে a ইকুয়াল v মাইনাস u বাই t। এরপর হচ্ছে s সমান vt, b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার,
এই বিষয়গুলাই তো ছিল। এর খুব বেশি সূত্র তো আর আপনাদের নাই এই অধ্যায়ে। এই অধ্যায়ে একদম সিম্পল মাত্র কয়েকটা সূত্র আছে। যাই হোক, এগুলা আমাদের ছিল। এগুলোর মধ্যে আবার একটা জিনিস মনে রাখবেন যে এগুলোর প্রমাণ, এগুলো কোথায় থেকে আসলো, এগুলো কিন্তু আমাদের প্রমাণ লাগবে না। অনেকজনে চাবেন যে এগুলো প্রমাণ বই দেওয়া আছে, তাহলে মনে হয় আমাদের প্রমাণও পড়তে হবে। কিন্তু আমি বলি যে প্রমাণ পড়ার দরকার নাই, প্রমাণ পড়ার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন পড়ে আমার মনে হয়, তখন আমি বলবো যে হ্যাঁ এই সূত্র, আমি তখন আপনাদেরকে একদম টিক দিয়ে দিয়ে দিব, যেমন যে এই সূত্রটা আপনি এই সূত্রগুলোর প্রমাণ শিখেন, তখন আমি দিব। কিন্তু আপাতত বর্তমানে বর্তমানে এই পরিস্থিতিতে এখনই এই সূত্রের প্রমাণ শেখার কোনো প্রয়োজন নাই। তো গেল। এখন হচ্ছে এগুলা যে আছে ম্যাথ ছিল, এই ম্যাথ গুলো আমরা এখন করাবো না। এই ম্যাথ আপনি ম্যারাথন ক্লাসে পাবেন না। ম্যাথ হচ্ছে আপনার যখন আমি এমসিকিউ নিব, তখন এমসিকিউ তে যে যে প্রশ্ন আসে ওই ম্যাথ গুলো আমরা দেখাবো। তখন আমরা সিকিউ ক্লাস করাবো, তখন সিকিউ তে যে ম্যাথ গুলো আসে সেই ম্যাথ গুলো আমরা করাবো। তো এই সম্পর্কগুলো ছিল। যখন আবার এই যে বিষয়টা, এই যে এটা এবং এটার ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, এটার ক্ষেত্রে আপনি রাখতে পারেন। এটা হচ্ছে যখন আদি বেগটা জিরো, আদি বেগ এবং শুরুর বেগ যদি জিরো হয়, সেক্ষেত্রে এটা হয় আমার এটি, এটা হয় হচ্ছে আমার 2as, এটা হয় আমার হাফ এটি স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের ক্ষেত্রে। ত্বরণের ক্ষেত্রে আমাদের এইটা এইটা এটা এগুলো ত্বরণের ক্ষেত্রে। যখন মন্দন হবে, মন্দন হলে আমাদের কি ছিল, যখন এজ আছে এর জায়গায় আমার চিহ্নটা পরিবর্তন হবে। ত্বরণের ক্ষেত্রে আমার এর আগে ছিল প্লাস, এর আগে প্লাস ছিল, কিন্তু যখন মন্দনের ক্ষেত্রে আমার এর আগে যে চিহ্নটা সেটা আমার প্লাস না হয়ে মাইনাস হবে। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এটা আমাদের ছিল। আর আদিবেগ জিরো হইলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই না হয়ে এটা অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে। এগুলো আপনাদের ছিল। আর ছিল হচ্ছে এগুলো আনুভূমিক বরাবর বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো ছিল। এরপর আমি যখন উল্লম্ব, উল্লম্ব মানে কি, উপর থেকে নিচের দিকে পড়তেছে অথবা নিচ থেকে আমাদের উপর দিকে উঠতেছে, এরকম কোন বস্তু যদি হয়, সেক্ষেত্রে আমার একটা কাহিনী ছিল। সেটা হচ্ছে কোন একটা সূত্রের মধ্যে এর জায়গায় আমার জি হবে। যদি উপর নিচের যদি হিসাব হয়, সেক্ষেত্রে আমার এর জায়গায় কি হবে, জি হবে। জি কে বলা হয় অভিকর্ষ ত্বরণ, যার মান হচ্ছে 9.8। এটা কিন্তু এক প্রকার ত্বরণ। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেরু অঞ্চল বা বিষুব অঞ্চলে এই মানটা চেঞ্জ হয়। এটা হচ্ছে একটা ধ্রুবক, এটা হচ্ছে একটা ধ্রুবক। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার এই মানটা চেঞ্জ হয়, সেগুলো আমরা দেখব। আর নবম দশম শ্রেণীতে আসলে কেন চেঞ্জ হয় বা কোথায় চেঞ্জ হয় এগুলো জানা প্রয়োজন, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো। তখন আমাদের ওই একটা অধ্যায় আছে মহাকর্ষ বিকর্ষ নামে আমাদের একটা অধ্যায় আছে, ওইখানে আমরা জির মানের পরিবর্তনগুলো আমরা শিখবো। তো এখন নবম দশম শ্রেণীতে আমাদের শুধু জির এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই বিষয়টা আমাদের জানা থাকলে চলবে। এই জি হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করে। তো নিচের দিকে কাজ করে, তো জির মান কি, একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে জির আগে হবে প্লাস, আর যদি নিচ থেকে উপর দিকে উঠে জির আগে হবে মাইনাস। আর উপর নিচের ক্ষেত্রে আমার হয় হাইট। হাইট মানে কি, উচ্চতা। হাইটের প্রথম লেটার হচ্ছে এইচ, তার মানে আমাদের যে এস, এস হচ্ছে না, এস এর জায়গায় আমাদের এইচ হবে। এইভাবে আমরা এই সূত্রের বিভিন্ন রূপান্তর আমরা করছি। যাই হোক, এই বিষয়গুলো আমাদের খুব সুন্দরভাবে যখন আমরা মাথায় নিলাম, তখন আমরা সর্বলাস্ট টপিকে এসে পড়ছি। এই অধ্যায়ের আমরা সর্বলাস্ট যে বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই, সেই বিষয়টা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর কিছু সূত্র আছে। পরন্ত বস্তুর তিনটা সূত্র ছিল। এই পরন্ত বস্তুর সূত্রটা কে দিছে সেটা আমাদের জানতে হয়। মানে এটাও তো আমাদের প্রশ্ন আসতে পারে যে পরন্ত বস্তুর যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র কে বর্ণনা করছে বা কে আবিষ্কার করছে। এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও হচ্ছে এই তিনটা সূত্র দিচ্ছে। সেই তিনটা সূত্রের মধ্যে কি কি বলছে, প্রথম হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্রটা সে কি বলছে সেটা আপনারা একটু খেয়াল করেন। প্রথম সূত্রটা সে কি দিচ্ছে, আচ্ছা প্রথম সূত্রটা বলছে
স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে। এবং স্থির অবস্থান, স্থির অবস্থান মানে কি, যেখানে স্থির, স্থির মানে কি ওখানে কোনো কিছু চলাচল করবে না। অর্থাৎ আমরা যেখানে দাঁড়ায় আছি এখানেও বেশ কিছু জিনিস চলাচল করতেছে, যেমন অক্সিজেন চলাচল করতেছে, আবহাওয়া চলাচল করতেছে, এরকম। যেখানে কোনো কিছু একদম চলাচল করতেছে না, একদম কোনো শব্দ চলাচল করতেছে না। এখানে কিন্তু বেশ কিছু শব্দ হচ্ছে, আমি ক্লাস নিতেছি, এটা একটা শব্দ হচ্ছে না, এই শব্দটা তো এখানে রেকর্ড হচ্ছে, যার কারণে আপনারা শুনতে পাচ্ছেন। তাহলে এখানে শব্দ চলাচল করতেছে। কিন্তু এমন একটা জায়গা যদি এমন হয় যে ওই জায়গাটার মধ্যে কোনো প্রকার শব্দ চলাচল করবে না, কোনো প্রকার আবহাওয়া চলাচল করবে না, কিছুই চলাচল করবে না, একদম স্থির একটা জায়গা, সে জায়গায় একদম একই উচ্চতা থেকে দুইটা ভিন্ন বরের দুইটা বস্তু যদি আমি উপর থেকে নিচে ফালাইয়া দেই, তাহলে ওইটা একই সময় নিচে পড়বে। আর যদি ওখানে বাতাস চলাচল করে কথা কথা, বা অন্য একটা কিছু চলাচল করলো, বাতাসের ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি, বাতাস যদি চলাচল করে তাহলে ওই হালকা বস্তুটাকে বাতাস কি করবে, উঠায় নেওয়া যাবে। উঠায় নেওয়া যাবে তার মানে কি, ওইটা আমাদের পরে পড়বে, নাও অথবা নাও পড়তে পারে, কিন্তু ভারী বস্তুটা কি হবে, মাটিতে পড়ে যাবে, মানে দুইটা আমাদের একই সময় পড়বে না। তো বিজ্ঞানী গ্যালিলিও বলছে যে যদি আসলে এরকম হয় যে একদম স্থির বস্তু, মানে স্থির একটা অবস্থান যদি হয়, সেক্ষেত্রে দুইটা ভিন্ন ভরের দুইটা বস্তু যদি আমরা একদম এক সমান উচ্চতা, একদম সমান উচ্চতা থেকে যদি একই সময়ে একই উচ্চতা থেকে যদি আমরা ছাইড়া দেই, তাহলে একই সময়ে নিচে ওইটা পড়বে। এটা হচ্ছে প্রথম সূত্র ছিল। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, কোনো প্রকার বাধা নাই, বাতাস নাই, কোনো শব্দ নাই, কোনো প্রকার বাধা ওখানে সৃষ্টি করতেছে না, সেক্ষেত্রে স্থির, একদম স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট একটা সময়, তারপর 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই যে বিষয়টা, মানে নির্দিষ্ট সময়ে সে টি প্রাপ্ত বেগ ভি ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি এবং টি সমান হবে। মানে সময় যত বাড়বে, এখানে দুইটা সেম হচ্ছে, তার মানে কি এখানে হচ্ছে ত্বরণের মতো একটা জিনিস কাজ করবে। যখন প্রথম দিকে যখন দ্বিতীয় সেকেন্ড হইলো, তখন সময়টা কি হচ্ছে, বাড়ছে না, সময় বাড়ছে, তার মানে কি এখানে সমানুপাতিক সম্পর্ক। বিজ্ঞানী গ্যালিলিও বলতে পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ এবং সময় দুটো সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়বে এই জিনিসটার বেগ কি হবে ততটুকুই বাড়তে থাকবে। সময় যত বাড়বে বেগটাও ততটুকুই বাড়বে। এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে তৃতীয় সূত্রটাই হচ্ছে আমাদের লাস্ট। এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বলি যে এখানে কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, সে উপরে নিচের দিকে পড়ে আসে, দূরত্ব এখানে কি হবে, এইচ হবে। দূরত্ব এখানে এইচ হবে, কিন্তু কারণ এখানে উপর নিচের একটা হিসাব, আমি বলছিলাম যে আনুভূমিক বরাবর হিসাব হয় তাহলে হবে এস, আর উপর নিচের ক্ষেত্রে আমার হবে এইচ। তাহলে উপর দিকে যদি নিচের দিকে পড়ে যাচ্ছে সেই সূত্র, তাহলে আমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে আমার এইচ। এই দূরত্বটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের কি হবে, বর্গের সমানুপাতিক হবে। অর্থাৎ সে প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব সে অতিক্রম করলো, দ্বিতীয় সেকেন্ডে সে 4 মিটার অতিক্রম করবে, তৃতীয় সেকেন্ডে সে 9 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরকম দূরত্বটা তার সেকেন্ডের সাহায্যে কি হতে থাকবে, বর্গ আকারে বাড়তে থাকবে। এটা হচ্ছে সে তৃতীয় নাম্বার এই সূত্রটা সে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের পরন্ত বস্তুর 3টা সূত্র। এবং পরন্ত বস্তুর সূত্র, এই যে এখানে এর জায়গায় ইউজ জির ব্যবহার, এস এর জায়গায় এইচ এর ব্যবহার, এগুলো তো আপনাদের সাথে আমি আলোচনা করছি। এবং এরপর হচ্ছে আমাদের 50 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের শুধু বিভিন্ন শখ অথবা বিভিন্ন ব্যবহারিক বিষয়গুলো আমাদের এখানে আসছে, কিন্তু মূল আলোচনা আমাদের ওই পরন্ত বস্তু পর্যন্তই। মানে আমাদের যে এই অধ্যায়টার মূল আলোচনা আমাদের পরন্ত বস্তু পর্যন্তই। এরপরে হচ্ছে আমাদের কিছু ওই ব্যবহারিক, আর এরপর হচ্ছে আমাদের অনুশীলনী। তার মানে আমাদের
এই অধ্যায়টা আমাদের একদম স্থিতি এবং গতি থেকে শুরু করে আমাদের এই পরন্ত বস্তুর সূত্র পর্যন্ত এখানে যে সূত্রগুলো যে বেসিকগুলো আমাদের আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি বুঝতে পারি তাহলেই আমাদের এই অধ্যায়টা খুব সুন্দরভাবে গোছালো হয়ে যাবে। তো সম্পূর্ণ অধ্যায় আমরা আলোচনা করছি। আমরা আগামী দিন নিয়ে আসবো হচ্ছে আগামী দিন বলতে আগামী মঙ্গলবার আমরা নিয়ে বসবো হচ্ছে এই অধ্যায়ের উপর যত প্রকারের এমসিকিউ বিগত বছরগুলোতে আসছে এরকম এমসিকিউ আমরা বেশ ধরে ধরে অনেক এমসিকিউ মিনিমাম 100 এমসিকিউ আমরা সলভ করব। টপ 100 এটা হচ্ছে টপ 100 এমসিকিউ যেটা সেই এমসিকিউ গুলো আমরা সলভ করব। 100 এমসিকিউ আমরা সলভ করব এই মঙ্গলবার। 100 এমসিকিউ এই ক্লাসটা কেউ মিস দিবেন না, এই একটা অধ্যায়ের উপরে আমরা নিব। আর বৃহস্পতিবারে হচ্ছে টপ 10 সিকিউ আর হচ্ছে টপ 100 এমসিকিউ। প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমি এই জিনিসগুলো নিব, মানে প্রত্যেকটা অধ্যায়ে যখন আমি এমসিকিউ ক্লাসগুলো নিব তখন হচ্ছে 100 এমসিকিউ সলভ করাবো। যখন সৃজনশীল ক্লাস নিব তখন 10টা সৃজনশীল সলভ করাবো। এমন 100 এমসিকিউ আমি সলভ করাবো যে 100টা এমসিকিউ সলভ করলে ওই অধ্যায়ের যে কোনো প্রকার এমসিকিউ আপনি সলভ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে যখন সৃজনশীল সলভ করাবো আমি এমন 10টা সৃজনশীল সলভ করাবো যে 10টা সৃজনশীল সলভ করলে বিগত 10 বছর বা 11 বছরে যা আসছে যত প্রকার সৃজনশীল আসছে যে সৃজনশীল আসছে প্রত্যেকটা সৃজনশীল আপনি একদম ধরে ধরে সলভ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এইভাবে আমরা সলভ করার চেষ্টা করব। আশা করি আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।